বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। তেহরানের সাথে আন্তরিক আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। সরাসরি সংলাপের কথা নাকচ করল ইরান। কূটনীতি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ওয়াশিংটনের। শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না সরকার, ককরোচ পার্টির নেতৃবৃন্দকে মোদি প্রশাসনের অঙ্গীকার। আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যে প্রতিবাদের ঝড়। দক্ষিণ এশিয়ায় আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা। পাকিস্তানে প্রাণহানি 100 ছাড়িয়েছে। চলতি মৌসুমে আসাম ও মেঘালয়ে অন্তত 80 জনের মৃত্যু। যুদ্ধবিরতি আলোচনা নিয়ে উল্টো কথা বলছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আন্তরিক সংলাপ চলছে, চুক্তির অনুরোধ জানিয়েছে তেহরান। ট্রাম্পের কথা উড়িয়ে দিয়ে তেহরানের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সরাসরি কোনো আলোচনা চলছে না দুপক্ষের মধ্যে। যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। গেল 2-3 দিনে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অভিযান স্থগিতের বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ধ্বংসের কারণে দুর্বল হয়ে এখন তাদের সাথে আলোচনায় বসতে চায় ইরান। তবে দীর্ঘমেয়াদী আলাপের জন্য প্রস্তুত নয় ওয়াশিংটন। কূটনৈতিক তৎপরতা ভেস্তে গেলে আবার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। আমরা তাদের নৌ ও বিমান বাহিনীকে ধ্বংস করেছি, নেতৃত্বকে ধ্বংস করেছি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও মিসাইল তৈরির সক্ষমতাও ধ্বংস করেছি। এখন তারা আমাদের সাথে চুক্তির কথা বলছে, কিন্তু যদি চাপ না দিতাম কোনো আলোচনা হতো না। কিভাবে তাদের আচরণ বদলেছে দেখছি। এই মুহূর্তে খুব আন্তরিক আলোচনা চলছে। ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর দাবি, যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। যুক্তরাষ্ট্র 5 মাস ধরে জটিল ফাঁদে আটকা পড়ে আছে এমন মন্তব্য করেন তিনি। যতদিন প্রয়োজন প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথাও বলেন। কোনো চুক্তি একতরফা কার্যকর হয় না, তাই ইরানও এর অঙ্গীকার পূরণ বন্ধ রেখেছে। যদি সময় ঠিকঠাক হয় তখন ভাববো কি করব। একটি বিষয় নিশ্চিত, ইরান কখনোই জাতীয় স্বার্থ ও মৌলিক নিরাপত্তা ইস্যুতে আপোষ করবে না। শুরুতে তারা ভেবেছিল সহজেই ধ্বংস করে দেবে ইরানকে, আত্মসমর্পণ করাবে। 5 মাস পর বুঝতে পারছে নিজেদেরই তৈরি ফাঁদে পড়েছেন তারা। টানা 4 দিন ধরে শান্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও আছে চাপা উত্তেজনা। অচলাবস্থা বিদ্যমান হরমুজ প্রণালী ও বাব এল মানদেব ঘিরে। ভারতের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা তুলে নিতে সিজেপির 24 ঘন্টার আলটিমেটামের জেরে মধ্যরাত পর্যন্ত তাদের সাথে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। দাবি মেনে লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে আসাম ও বিহার সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও মিলেছে একই পদক্ষেপের প্রতিশ্রুতি। অন্যদিকে এনডিটিভি দাবি করেছে, সাবেক শিক্ষামন্ত্রীর দফতর পরিবর্তন করতে চেয়েছিল মোদি প্রশাসন, কিন্তু তার পদত্যাগের দাবিতে অনড় থাকে ককরোচ জনতা পার্টির নেতারা। ককরোচ জনতা পার্টির কয়েক দফা দাবির মধ্যে অন্যতম ছিল আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দায় মুক্তি, অর্থাৎ সকল ধরনের এফআইআর প্রত্যাহার ও আইনি জটিলতা থেকে মুক্তি। কিন্তু কর্মসূচি প্রত্যাহারের 2 দিন পার হলেও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নিশ্চয়তা পায়নি সিজেপি। পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 24 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করে তারা। সোমবার রাতেই ককরোচ জনতা পার্টির সঙ্গে দীর্ঘ বৈঠকে বসে সরকারের প্রতিনিধিরা। সেখানেই আইনি জটিলতা থেকে মুক্তির আশ্বাস মেলে। রাত 1টায় ব্রিফ করেন মুখপাত্ররা। সরকারের প্রতিনিধিদের সাথে 2 থেকে 3 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। তারা বিহার ও আসাম সরকারের জারি করা সেই বিজ্ঞপ্তিগুলোর প্রতিলিপি আমাদের দেন, যেখানে এফআইআর প্রত্যাহার, কোনো আইনি পদক্ষেপ না নেয়া এবং আটক ও গ্রেফতারকৃত সকলকে মুক্তির নিশ্চয়তা দেয়া হয়েছে। কোনো আন্দোলনকারী একা নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ। মঙ্গলবারের মধ্যে কেন্দ্রীয় সরকার ও এনডিএ শাসিত অন্যান্য রাজ্য থেকেও একই নিশ্চয়তা মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের তরফ থেকে। 26 তারিখ তক 6 बजे के पहले বিক্ষোভে অংশ নেওয়ার কারণে 26 তারিখ বিকেল 6টার আগ পর্যন্ত যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। এখন কিংবা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে না। उनको विड्रॉ करा जाए। এদিকে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে
প্রসারণে যখন তুমুল বিক্ষোভ চলছিল দিল্লিতে, তখন ছাত্র জনতাকে বিকল্প প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো দফতরের দায়িত্ব দিতে রাজি ছিল মোদী সরকার, কিন্তু পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধানে নারাজ ছিল ককরোচ জনতা পার্টি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কলকাতায়। এতে অংশ নেন কলকাতা প্রেস ক্লাব ও ইন্দো বাংলা প্রেস ক্লাব সহ রাজ্যের 46টি প্রেস ক্লাবের সদস্যরা। সোমবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় মিছিল। যোগ দেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বহু সংবাদকর্মী। প্রতিবাদ মিছিলটি ধর্মতলা ডোরিনা ক্রসিং এ অবস্থান নেয়। সেখানে সাংবাদিকদের নিগ্রহ বন্ধ এবং নিরাপত্তা জোরদারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। একই দিন সাংবাদিকদের সঙ্গে সংহতি জানিয়ে ও দেশবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি নিয়ে তিরঙ্গা মিছিল করে পশ্চিমবঙ্গ বিজেপির নেতাকর্মীরা। ভারতের রাজনীতিতে এক সফল আন্দোলনের নাম এখন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আরশোলাকে প্রতীক বানিয়ে শুরু হওয়া এই ব্যঙ্গাত্মক আন্দোলন খুব অল্প সময়ই রূপ নিয়েছে সরকার বিরোধী তরুণদের শক্তিশালী প্ল্যাটফর্মে। তাদের 5 সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী, যা মোদী সরকারের জন্য বিরল ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া এই আন্দোলনকে অনেক বিশ্লেষক ভারতের রাজনীতিতে নতুন এক মোড় হিসেবে দেখছেন। আরশোলা নিতান্তই নিরীহ এক পোকার দাপটেই যেন নড়ে গেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। শুরুটা হয়েছিল ভারতের কর্মহীন তরুণদের আরশোলার সাথে তুলনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যকে ঘিরে। একদিকে বাড়তে থাকা বেকারত্ব, অন্যদিকে শিক্ষাক্ষেত্রের চরম অস্থিতিশীলতা, প্রশ্নপত্র ফাঁস, পড়াশোনার ব্যাপক চাপে পিষ্ট তরুণদের মানসিক বিপর্যয়। প্রশাসনের দায় এড়ানো সব মিলিয়ে ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢালে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলন বিদ্রোহের একটি বড় নজির তৈরি করে ফেললো। একসময় মোদী প্রশাসনই বলতো যে তাদের সরকারের আমলে কোনো মন্ত্রী পদত্যাগ করে না, কিন্তু দেখা গেল তারও পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে 5 সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। সিজেপির 30 বছরের কম বয়সী সদস্যদের সংখ্যা বর্তমানে ছাড়িয়ে গেছে লাখের ঘর। ভারতের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা দুর্নীতি ও কাঠামোগত সমস্যাগুলো সরাসরি চ্যালেঞ্জ করে বসেছে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটি। র‍্যাপ গান, ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড, গ্রাফিটি এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সে সফল হওয়া এই বিদ্রোহ কোণঠাসা করে ফেলেছে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর একক আধিপত্য, যাকে ভারতের রাজনীতিতে নতুন মোড় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অবশ্য বিরল এই সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করছে বেশ কিছু বিরোধী দলও। নির্বাচনে মোদী মূলত সোশ্যাল মিডিয়ার জোরেই জিতেছিলেন। ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রথম সারির পথপ্রদর্শক। আন্দোলনকারীদের স্লোগান, নাচ গান, চমৎকার রসবোধ দেখে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে গেছে। পুরো ব্যাপারটি ভারতের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড়। মোদী সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। মোদী পরবর্তী যুগ প্রায় বাস্তব রূপের সূচনা হয়ে গেছে। যদিও এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি, তবুও আগামী নির্বাচনী লড়াইয়ে তরুণদের এই অসন্তোষের ঝড়ে বড় এক ধাক্কা লাগতে পারে মোদী সরকারের। তরুণদের বিক্ষোভ এবং প্রতিবাদ নিয়ে বানানো ভিডিও দেখলে ঘেন্নায় নাকি রীতিমতো বমি পায় কঙ্গনা রানাওয়াতের। এমন বিরূপ মন্তব্য করে জেনজিদের ব্যাপক রোষানলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী এবং বিজেপি এমপি। বিক্ষোভকারীদের চেহারা ও আচরণকে তেলাপোকার সাথেও তুলনা করেন তিনি। কঙ্গনার এমন মন্তব্যকে ক্ষমার অযোগ্য আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ভারতের সাহিত্যিক, সেলিব্রিটি এবং রাজনীতিকরা। জেনজিদের প্রতিবাদের ভাষা দেখে নাকি ঘেন্নায় বমি পায়। ইনস্টাগ্রাম স্টোরিতে এমন মন্তব্য দিয়ে যেন এক বোমা ছুড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পড়েছেন ব্যাপক রোষানলের মুখে। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে বড়সড় এক লেখা পোস্ট করেন কঙ্গনা। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ পার্টির ডাকে এক হওয়া জেনজিদের বিক্ষোভ নিয়ে বাঁকা মন্তব্য ও কটূক্তি করেন তিনি। প্রশ্ন তোলেন আন্দোলনকারীদের পরিবার পরিচয় নিয়ে। বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের চেহারা ও আচরণ ঠিক তেলাপোকার মতো, দূষিত কীটের মতোই কেবল আবর্জনা ছড়াচ্ছে তারা। শেষ লাইনে লেখেন, আন্দোলন বিক্ষোভ নিয়ে বানানো রিলগুলো দেখতে দেখতে নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। নিরাময়ের জন্য ডিজিটাল ডিটক্স প্রয়োজন তার।
একটি স্টোরি পোস্ট করে ক্ষান্ত হননি বিজেপির সাংসদ ও অভিনেত্রী। আরেক স্টোরিতে বিক্ষোভে অংশ নেওয়া নারীদের প্রজন্মগতভাবে নোংরা নর্দমা বলেও কটাক্ষ করেন তিনি। বলেন এই নারীরা এত কুৎসিত আর দুর্নীতিগ্রস্ত যে তাদের গৃহিণী হওয়ারও যোগ্যতা নেই। এছাড়াও আন্দোলনরত নারী শিক্ষার্থীরা মাদক সেবন ও বেকার হয়ে বাবা মার টাকায় গর্ব করে, এমন অভিযোগও করেন কঙ্গনা। স্টোরি পোস্টের পরই নিন্দার ঝড় ওঠে ভারতের সামাজিক মাধ্যমে। বেপরোয়া শব্দচয়ন ও অমার্জিত আচরণের দায়ে রীতিমতো তুলোধুনো করা হয় কঙ্গনাকে। তাকে এক হাত নিতেও ছাড়ছে না ভারতের খ্যাতনামা সাহিত্যিক থেকে শুরু করে পার্লামেন্ট সদস্যরাও। রাজনীতির মাঠে কঙ্গনা রানাওয়াতকে কেউ সিরিয়াসলি নেয় না। শুরু থেকেই উনি সবার হাসির পাত্র। এই ধরনের মন্তব্য যারা করে তাদের কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তার এমন মন্তব্য আমলেই আনা উচিত নয়। তিনি সবসময় আজগুবি কথা বলতে থাকেন। দেশের শিক্ষার্থীদের দেখে তার ঘেন্না পায়। এমন মন্তব্য যে করতে পারে তার মানসিক অবস্থা সম্পর্কে সবার ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। কঙ্গনা রানাওয়াত নিজে কতদূর পড়াশোনা করেছেন, কোনো কিছু সম্পর্কে আদৌ তার ধারণা আছে? প্রথমে তাকে নিজের ডিগ্রি দেখাতে বলুন, এরপর শিক্ষার্থীদের জ্ঞান দিতে বলুন। কটূক্তি ও বেফাঁস মন্তব্যের পর কঙ্গনা আরও দাবি করেন বিক্ষোভের সময় যন্তর মন্তরে প্রায় 60 মেট্রিক টন আবর্জনা ফেলে গেছে আন্দোলনকারীরা। গেল 4 মাসে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা হয়েছে কানাডার টরন্টোর মার্কিন কনসুলেটের সামনে। সোমবার ডাউনটাউন টরন্টোয় থাকা যুক্তরাষ্ট্রের কনসুলেট অফিসের সামনে গুলির আওয়াজ পায় নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে পুলিশ জানায় গুলির শব্দ শোনা যাওয়ার পর নম্বর প্লেটহীন একটি সাদা সেডান গাড়িকে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। এরপর ওই জায়গায় থেকে বুলেটের খোসা উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে একই ভবনে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। মেক্সিকোয় প্রেসিডেন্টের প্রাসাদের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, গুলিবিদ্ধ আরও 2 জন। নিহত ব্যক্তির বয়স 42। সোমবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কোয়ারের পাশে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীরা গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের। তদন্ত শুরু করেছে প্রশাসন, তবে ঠিক কী উদ্দেশ্যে হামলা করা হয়েছে তা এখনও অজানা। মেক্সিকোয় মাদক চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা খুবই সাধারণ। দক্ষিণ এশিয়ায় আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে মৌসুমী বন্যা। পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। গত 24 ঘন্টায় নতুন করে প্রাণহানি হয়েছে 2 দেশেই। এর মধ্যে পাকিস্তানে প্রাণহানি 100 ছাড়িয়েছে। অন্যদিকে ভারতের আসাম ও মেঘালয়ে চলতি বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 80 জনের। উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করলেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য গ্রাম। বন্যায় পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে পাঞ্জাব প্রদেশে। মুরিদকে শেখুপুরা, নারল এবং কয়েকটি নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত। টানা 4 দিনের ভারী বৃষ্টিতে একাকার হয়ে গেছে মাঠঘাট। কোথাও কোথাও নৌকাই এখন একমাত্র যাতায়াতের মাধ্যম। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গেল 24 ঘন্টায় আরো অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি মৌসুমে পাকিস্তানে বৃষ্টি ও বন্যাজনিত মোট প্রাণহানি 100 ঘর ছাড়ালো। নিহতদের বেশিরভাগই দেয়াল ও ঘর ধসে মারা গেছেন। अब यहाँ पर मसला हमें यह आ रहा है कि স্থানীয় প্রশাসন কিংবা সরকার থেকে আমরা কোনো সহায়তা পাইনি। আটকে পড়াদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ভারতীয় পরিস্থিতি উদ্বেগজনক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর পূর্বাঞ্চলের আসাম। ব্রহ্মপুত্র এবং এর নদীগুলোর পানি উপচে পড়ায় শত শত গ্রাম এখনো পানিবন্দী। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আসামে গেল 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু হয়েছে। এতে রাজ্যটিতে চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68 জনে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 5 লাখ। যদিও কিছু এলাকার পানি কমতে শুরু করেছে, তবু অনেক অঞ্চল এখনো ঝুঁকির মধ্যে। এদিকে হিমাচল প্রদেশও টানা বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যা অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে সেখানে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন হিমালয় অঞ্চল জুড়ে অস্বাভাবিক ভারী বর্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকলে পাকিস্তান ও ভারতের আরো নতুন এলাকা প্লাবিত হতে পারে। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশটির দক্ষিণের কুমামোতো প্রিফেকচারে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রায় 40,000 বাড়িঘর। মঙ্গলবার কিউই দ্বীপের বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে ভূমিকম্প। জরুরি আফটার শক সতর্কতা জারি করা হয় কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওয়াকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে।
ভূমিকম্পের ধাক্কায় ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ সেতু। উদ্ধার কাজে সহায়তায় জরুরি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ সচিব। ভূমিকম্পের পর প্রায় 1 মিটার উচ্চতায় উঠে যায় সমুদ্রের পানি, যার জেরে জারি করা হয় সুনামি সতর্কতাও। দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য বন্ধ করা হয়েছে রেল সেবা, বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটও। ফ্রান্সে এখনো অনিয়ন্ত্রিতভাবে চলছে দাবানল। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগের সাথে লড়ছে স্পেনও। ফ্রান্সে নতুন নতুন এলাকায় ছড়িয়েছে আগুন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000-এর বেশি মানুষকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বিপর্যয় এবারের দাবানল, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এখন পর্যন্ত রেকর্ড 1,16,000 হেক্টরেরও বেশি এলাকা পুড়েছে দেশটির দক্ষিণে। তীব্র হয়েছে পানির সংকট। স্পেনেও বিশেষ উন্নতি হয়নি দাবানল পরিস্থিতির। বাস্তুচ্যুত লাখের বেশি বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে 2 দেশেই তৎপর জরুরি বিভাগ, হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে রাসায়নিক নির্বাপক। ফ্রান্সে দাবানলের সাথে লড়াইকারী ফায়ার ফাইটারদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছে সাধারণ মানুষ। কর্মীদের বিশ্রামের ব্যবস্থা, পুষ্টিকর খাবার রান্না সহ গ্রহণ করেছে নানা উদ্যোগ। জীবন বাজি রেখে ভয়াবহ আগুন নেভানোর চ্যালেঞ্জ নেওয়া মানুষগুলোর প্রতি এভাবেই কৃতজ্ঞতা জানাতে চান ফরাসিরা। নানা পদের খাবারের প্রস্তুতি দেখে মনে হতে পারে চলছে কোনো পিকনিকের আয়োজন, কিন্তু না, এসব করা হচ্ছে ফায়ার ফাইটারদের জন্য। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগুনের লেলিহান শিখা দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক এলাকা। আগুনে পুড়ে গেছে প্রায় 42,000 হেক্টর এলাকা। সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000 বাসিন্দাকে। নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া আগুন নাগালে আনতে কাজ করে যাচ্ছে হাজার হাজার ফায়ার ফাইটার। দিনের পর দিন ভয়াবহ দাবানলের সাথে লড়ে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তারা। এই যোদ্ধাদের সাময়িক স্বস্তি ও কৃতজ্ঞতা জানাতেই খাবার, বিশ্রাম ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা। সাথে রয়েছে মাসাজের ব্যবস্থা। এই আন্তরিক সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফায়ার ফাইটাররা। অনেক তরুণ ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন যারা জীবনে প্রথম এত বড় আগুন দেখছে। অনেকে সারাদিন না খেয়ে আগুনের সাথে লড়াই করে যাচ্ছেন। তারা ক্লান্ত আর আতঙ্কিত, তাই আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। কিছুটা স্বস্তি দিতে নানা রকমের চেষ্টা করছি, সেই সাথে ভয়াবহ অভিজ্ঞতার গল্প শুনছি। ভয়াবহ এই দাবানল কেড়ে নিয়েছে 2 তরুণ ফায়ার ফাইটারের জীবন, আর আহত 90-এরও বেশি। আগুনের বিরুদ্ধে এই যুদ্ধ সহজেই থামছে না। আবহাওয়া কোনোভাবেই আমাদের পক্ষে নেই। সামনে আরো তীব্র তাপদাহের পূর্বাভাস রয়েছে। তার মানে যে কোনো সময় আগুন আবারও ভয়াবহ রূপ নেবে। প্রতিদিনই দেশের নানা অঞ্চল থেকে এখানে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মানুষের জানমাল বাঁচাতে নিজের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছেন ভয়াবহ আগুনের বিরুদ্ধে। তাদের এই বীরত্ব ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ জুড়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের আটক করেছে পুলিশ। সোমবার ভবনটির বাইরে অবস্থানরত সম্প্রদায়টির সকল সদস্যকে তুলে নিয়ে যায় পুলিশ। জানা গেছে, গেল কয়েক মাস ধরেই মালয়েশিয়ার পেনাং রাজ্যের স্থানীয় বাসিন্দাদের দ্বারা হয়রানির শিকার হয়ে আসছিল তারা, যার জেরে উচ্ছেদ করা হয় তাদের বাড়িঘর। সাহায্য ও নিরাপত্তার আশায় মালয়েশিয়ার রাজধানীতে পৌঁছায় তারা। জড়ো হয় UNHCR কার্যালয়ের বাইরে। তবে তাদের এই কার্যক্রম জনমনে আতঙ্কের সৃষ্টি করছে বলে দাবি দেশটির প্রধানমন্ত্রীর। অবৈধভাবে বসবাসকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। নাইজেরিয়ার কাদুনা রাজ্যের একটি গ্রামে ঢুকে এলোপাতারি হামলা চালিয়েছে একদল সশস্ত্র ব্যক্তি। এতে কমপক্ষে 30 জন মারা গেছেন। নিহতদের মধ্যে 8 শিশুও রয়েছে। সোমবার স্থানীয় সময় ভোরে বন্দুকধারীরা গ্রামটিতে প্রবেশ করে এলোপাতারি গুলি চালানো শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। কয়েকজনকে কুপিয়ে ও জবাই করেও হত্যা করা হয়। হামলার কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে যায় নিরাপত্তা কর্মীরা। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সম্পৃক্ততা থাকতে পারে এই হামলার পেছনে। নাইজেরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক জঙ্গি সংগঠনের আধিপত্য রয়েছে। হাজার হাজার মামলা নিষ্পত্তির জন্য $550 কোটি সমঝোতা করেছে ওষুধ ও প্রসাধনী প্রস্তুতকারক বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। মূলত টেলকম বেবি পাউডার থেকে ক্যান্সার ছড়ানোর অভিযোগে বিভিন্ন মার্কিন আদালতে দায়ের হয়েছিল এসব মামলা। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য আদালতে চলমান প্রায় 69,000 মামলা সমঝোতার আওতায় পড়বে। টেলকম পাউডারে ব্যবহৃত ট্যালকে ক্যান্সারের উপাদান থাকতে পারে এমন আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল, যার জেরে অনেকে মামলা করেন আদালতে।
তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করে জনসন অ্যান্ড জনসন। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 29 দিন পার হয়ে যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে একটি কুকুরকে। ভয়াবহ এই দুর্যোগের ধাক্কায় বিপর্যস্ত দেশটিতে এখনও চলমান উদ্ধার কাজ। অভিযান চলাকালে কারাকাসের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায় কুকুরটিকে। প্রথমে কেবল ছোট্ট একটি নাক চোখে পড়ে জরুরি বাহিনীর সদস্যদের। এরপর জঞ্জালের স্তূপ সরিয়ে ভয়ে কুকুরে বসে থাকতে জীর্ণশীর্ণ কুকুরের বাচ্চাটিকে বের করে আনা হয়। উদ্ধারের পরপরই কুকুরটিকে পানি খাওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা। দীর্ঘ 1 মাস ধ্বংসস্তূপের নিচে কি খেয়ে কিভাবেই বা বেঁচেছিল ছোট্ট কুকুরছানাটি উদ্ধার করা যায়নি সে রহস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 18 মাস শেষ হতো। এই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি একের পর এক ধাক্কা সামলেছে। অভিবাসন দমন, উচ্চ আমদানি শুল্ক, শ্রমবাজারে পরিবর্তন এবং শেষ পর্যন্ত ইরানের সঙ্গে অপ্রত্যাশিত যুদ্ধ, সব মিলিয়ে অর্থনীতির সামনে তৈরি হয়েছে নতুন নতুন চাপ। তারপরও পুরোপুরি ভেঙে পড়েনি মার্কিন অর্থনীতি, বরং অনেক অর্থনীতিবিদ যতটা খারাপ পরিস্থিতির আশঙ্কা করেছিলেন, বাস্তবে অর্থনীতি তার চেয়ে ভালোভাবেই টিকে আছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। কারণ ক্ষমতায় ফেরার আগে তিনি জিনিসপত্রের দাম কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যবিত্তের জীবনযাত্রার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বেশিরভাগই অধরা রয়ে গেছে। এর মধ্যেই নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আর 3 মাসের কিছু সময় বাকি। কঠোর অভিবাসন নীতি আর ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা মিলে কাজের জন্য লোক কমে যাচ্ছে দিন দিন। মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স পারিবারিক জরিপের সাম্প্রতিক তথ্যেও ধরা পড়েছে কর্মরত মানুষের সংখ্যা কমে যাওয়ার চিত্র। জরিপে দেখা গেছে 2020 সালে যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি ছিল প্রায় 156 মিলিয়ন এবং কর্মসংস্থান ছিল প্রায় 133 মিলিয়ন। এরপর কয়েক বছরে এই দুটি সংখ্যা বাড়লেও 2024 সালের শেষ দিকে শ্রমশক্তি প্রায় 170 মিলিয়নে এবং কর্মসংস্থান প্রায় 162 মিলিয়নে পৌঁছায়। কিন্তু 2025-26 সালে তা আর বাড়েনি, বরং সামান্য কমেছে। তবে 2026 সালের শুরুতে জনসংখ্যার হিসাব পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। ফলে জানুয়ারিতে কর্মরত মানুষ ও চাকরি প্রার্থীর সংখ্যা হঠাৎ কমে যায়। তাই আগের বছরের সঙ্গে সরাসরি তুলনা করা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি পরিষ্কার করতে গত 5 বছরের তথ্য নতুন জনসংখ্যা অনুমানের ভিত্তিতে আবার হিসাব করেছে BLS। সেই তথ্যেও দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সব খাতে সমানভাবে চাকরি বাড়ছে না। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন তার নীতির ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত আবার ঘুরে দাঁড়াবে এবং সেখানে নতুন কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু বাস্তব চিত্র এখনো তেমন নয়। 2024 সালের শেষ 3 মাসের গড় কর্মসংস্থানের সঙ্গে 2026 সালের জুনের 3 মাসের গড় তুলনা করলে দেখা যায় নির্মাণ ও খুচরা খাতে সামান্য চাকরি বেড়েছে। সবচেয়ে বেশি চাকরি বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, প্রায় 3.89%। অবসর ও আতিথেয়তা, অন্যান্য পরিষেবা এবং ইউটিলিটি খাতেও কর্মসংস্থান বেড়েছে। অন্যদিকে উৎপাদন, পাইকারি বাণিজ্য, পরিবহন, তথ্য, আর্থিক কার্যক্রম, পেশাগত ও ব্যবসায়িক পরিষেবা, সরকারি ও খনি খাতে কর্মসংস্থান কমেছে। সবচেয়ে বেশি চাকরি কমেছে তথ্য খাতে, 3.73%। অর্থাৎ যুক্তরাষ্ট্রে চাকরি তৈরি হলেও তা হয়েছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও পরিষেবা খাতে। ট্রাম্প যে উৎপাদন খাতে বড় ধরনের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে বরং চাকরি কমেছে। এখানেই তার প্রতিশ্রুতি ও বাস্তবতার বড় পার্থক্য দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কে ঘিরে এখন বিপুল বিনিয়োগ হচ্ছে। চলতি বছরের জুন পর্যন্ত কর্পোরেট বন্ড বিক্রি হয়েছে $1.52 ট্রিলিয়ন, যা 2026 সালের তুলনায় অনেক বেশি। এর বড় অংশ যাচ্ছে AI ও ডেটা সেন্টার তৈরিতে। পাশাপাশি একীভূতকরণ, অধিগ্রহণ ও পুরনো ঋণ পুনঃ অর্থায়নেও এই অর্থ ব্যবহার হচ্ছে। তবে এর প্রভাব পড়েছে নির্মাণ খাতে। নতুন ডেটা সেন্টার ও অবকাঠামো তৈরির কারণে নির্মাণ খাতে কর্মসংস্থান বেড়েছে, কিন্তু উৎপাদন খাতে সেই সুফল এখনো দেখা যাচ্ছে না। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ সময়ের তুলনায় ট্রাম্পের সময় এই খাতে চাকরি বরং কমেছে। সরকারি চাকরিও কমেছে, যা ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য ছিল। এর পেছনে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বদলে যাওয়া চাহিদাও বড় কারণ। 34 কোটি 20 লাখ মানুষের এই দেশে জনসংখ্যা ক্রমেই বয়স্ক হচ্ছে। ফলে রেস্তোরাঁ, বার ও স্বাস্থ্যসেবার মতো খাতে চাহিদা বাড়ছে। নতুন চাকরির বাজারেও তাই সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট।
ট্রাম্পের 2024 সালের নির্বাচনী প্রচারণায় অন্যতম বড় বিষয় ছিল মুদ্রাস্ফীতি। কোভিড-19 মহামারীর সময়কার মূল্যবৃদ্ধির ক্ষোভ তখনও তাজা ছিল মানুষের মনে। ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে পেরেছিল, অর্থাৎ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথেই ছিল, কিন্তু সেই উন্নতির ধারাকে থামিয়ে দিয়েছে আমদানি শুল্ক আর জ্বালানি সংকট। আর দাম কমানোর প্রতিশ্রুতি সেটা শুরু থেকেই বাস্তবসম্মত ছিল না। ইতিহাস বলে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব হলেও ট্রাম্পের আমলে সেই অগ্রগতি খুব সামান্য। গুরুত্বপূর্ণ মূল্যসূচকগুলোও বলছে মুদ্রাস্ফীতি কমার গতি থেমে গেছে এবং তা এখনো ফেডের 2% লক্ষ্যমাত্রার উপরে। ফলে নীতি নির্ধারকদের আশঙ্কা মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। এর সঙ্গে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 ওঠায় মূল্যবৃদ্ধির চাপ আরও বেড়েছে। ফেব্রুয়ারির শেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখন প্রায় 50% বেশি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 18 মাসে যুক্তরাষ্ট্রের S&P 500 সূচক বেড়েছে প্রায় 25%। 1981 সাল থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রথম 18 মাসের গড় বৃদ্ধির হার ছিল প্রায় 24%। অর্থাৎ ট্রাম্পের সময় শেয়ার বাজারের পারফরমেন্স ভালো হলেও এটি ব্যতিক্রমী নয়, বরং মাঝারি পর্যায়ে রয়েছে। শেয়ার বাজারের রেকর্ড উচ্চতাকে তার নীতির সাফল্য হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তবে ইতিহাস বলছে প্রেসিডেন্ট যেই হন, দীর্ঘমেয়াদে শেয়ারের দাম সাধারণত বাড়ে। তাই বাজারের এই উত্থানকে শুধু ট্রাম্পের সাফল্য হিসেবে দেখা ঠিক নয়। মধ্যবর্তী নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, তখন ট্রাম্পের সামনে বড় প্রশ্ন, অর্থনীতির এই স্থিতিশীলতা কি তিনি এমন উন্নতিতে বদলাতে পারবেন যার সুফল সাধারণ আমেরিকানরাও নিজের জীবনে দেখতে পাবে? বিশ্বকাপ শেষ, কিন্তু বিতর্কের শেষ নেই। রেফারিং থেকে ভিসা জটিলতা, রাজনৈতিক প্রভাবের অভিযোগ থেকে নিরাপত্তা, নানা আলোচনার এবার সরাসরি জবাব দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার ভাষায়, সমালোচকরা ঘৃণায় এতটাই অন্ধ ছিলেন যে বিশ্বকাপের প্রকৃত সৌন্দর্যই দেখতে পাননি। 27 জুলাই ইনস্টাগ্রামে প্রকাশিত এক খোলা চিঠিতে ইনফান্তিনো লেখেন, সমালোচকরা ঘৃণা ও সমালোচনায় এতটাই ডুবেছিলেন যে বিশ্বকাপের আনন্দ, ঐক্য ও উচ্ছ্বাস দেখতে পাননি। তিনি আরও লেখেন, কলম ও কিবোর্ডের আড়ালে বসে যারা ঘৃণা ও গুজব ছড়িয়েছেন, তারা যখন সমালোচনায় ব্যস্ত ছিলেন, তখন মাঠে থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর সফল করতেই কাজ করেছে ফিফা। বিশ্বকাপ চলাকালে সবচেয়ে বেশি সমালোচনা হয় যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি নিয়ে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের সমর্থক, কর্মকর্তা, এমনকি সোমালিয়ার বিশ্বকাপ রেফারি ওমর আবুল কাদির আরতানো পারেননি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরান দলকে যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে ক্যাম্প করতে হয় এবং প্রতিটি ম্যাচ খেলতে পাড়ি দিতে হয় সীমান্ত। এছাড়া লাল কার্ড দেখার পরও মার্কিন ফরওয়ার্ড ফ্লোরিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত হওয়া এবং এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবের অভিযোগও উস্কে দেয় বিতর্ক। একই সঙ্গে আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং এবং ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ নিয়ে ওঠে ব্যাপক প্রশ্ন। এসব সমালোচনার জবাবে ইনফান্তিনো বলেন, ভুল লাল বা হলুদ কার্ড দেখানো কিংবা পরে কোনো খেলোয়াড়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঘটনা বিশ্বের বড় বড় লিগেও নিয়মিত ঘটে। তার দাবি, যেসব দেশ নিজেদের প্রতিযোগিতায় এমন ঘটনা মেনে নেয়, তারাই বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করেছে। নিরাপত্তা নিয়েও আত্মবিশ্বাসী ফিফা সভাপতি। তার ভাষায়, পুরো টুর্নামেন্টে কোনো বড় ধরনের সহিংসতা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত ছিল শতভাগ। বিশ্বকাপ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ইরানের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে ইনফান্তিনো বলেন, ইরান কোনো সংঘাত ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তার ভাষায়, ফুটবল শান্তির জন্য, রাজনীতির জন্য নয়। সবশেষে সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, কয়েকজনের ভিসা না পাওয়ার ঘটনাতেই তারা ব্যস্ত ছিলেন, অথচ বিশ্বের কোটি কোটি মানুষ যে নির্বিঘ্নে এই বিশ্বকাপ উপভোগ করেছে সেটি তারা দেখেননি। ইনফান্তিনোর দাবি, বিশ্বকে এক সুতোয় গাঁথাই ছিল এই বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।